রেফারিং নিয়ে কি একটু মনে কষ্ট আছে মনে হচ্ছে? একটু না, অনেক আমরা ডিএইচএফসির প্যাটার্নটাকে ফলো করছি। তারা যদি করতে পারে অ্যাসোস রেনবো কেন করতে পারবেন? এই অ্যাসোস রেনবো নিয়ে যদি বলি, অ্যাসোস রেনবোকে আমরা একটা সময় দেখতে চাই যাতে আইএসএল খেলে। তোমার কি কোনো এরকম ভিশন আছে যে কোনো ফরেন ক্লাবের সঙ্গে যদি আমি টাই আপ করতে পারি, সে স্কুল কলেজের ক্ষেত্রে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়? তো প্রচুর ইউথ এন্টারপ্রেনার্সরা আস্তে আস্তে কিন্তু ফুটবলটা ঢুকছে, ফুটবলের স্ট্রাকচারটাকে ভালো করার চেষ্টা করছে, প্রসেস ড্রিভেন করার চেষ্টা করছে। স্পোর্টসটা যে ফ্রিতে হয় এই ভাবনাটা থেকে আমরা যদি না দূরে সরতে পারি তাহলে কিন্তু স্পোর্টসের উন্নতি হবে না। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের আরও একবার স্বাগত। জমজমাট কলকাতা লিগ রীতিমতো জমে উঠেছে। এসএসসিএনে আপনারা প্রতি কটা ম্যাচ লাইভ দেখতে পাচ্ছেন। এবং এবার যদি কলকাতা লিগ আমরা দেখি, বেশ কিছু ক্লাব যেগুলো আমাদের কলকাতা লিগের বা কলকাতা ফুটবলের যে কুলিন ক্লাবগুলো আছে, যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, তাদের সামনে কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পয়েন্ট তালিকা, সেই পয়েন্ট তালিকায় তারা রীতিমতো ওপরের দিকে উঠে এসেছে। সেরকমই একটা ক্লাবের নাম অ্যাসস রেনবো। অ্যাসস রেনবো ক্লাবের কর্ণধার অনির্বাণ আদিত্য গ্রুপের চেয়ারম্যান আমার সঙ্গে রয়েছেন। আমরা আজকে অনির্বাণের সঙ্গে কথা বলবো। অনির্বাণ, নমস্কার আমাদের শোতে আসার জন্য। হঠাৎ তোমাদের গ্রুপ কেন স্পোর্টসে ইনভলভ হলো? আমরা স্পোর্টস ভেঞ্চার স্টার্ট করেছি সিন্স 2016। ওকে, সো প্রায় 9 বছর হয়ে গেল। আমাদের কোর সেক্টর এডুকেশন। সো আমাদের সবসময় কাজ, আমরা ভাবি যে গ্রাসরুট নিয়ে যদি কাজ করা যায়। আজকে যদি তুমি ফুটবল নিয়ে দেখো, আমাদের বাংলা স্পেসিফিক্যালি যদি বাংলার ফুটবল নিয়ে কথা বলি, আমাদের সাপ্লাই লাইনটা খুবই উইক হয়ে গেছে। আমরা সবসময় বাইরের প্লেয়ার খুঁজতে হয়। তো সেই জায়গাটা আমরা বারবার ভাবতাম যদি সাপ্লাই লাইনটাকে ঠিক করা যায় তাহলে আগে গ্রাসরুট ফুটবলটাকে ঠিক করতে হবে। এবার গ্রাসরুট ফুটবল ঠিক করতে গেলে 13-15 যেইভাবে হয়, যেই পদ্ধতিতে হয়, তো আমরা সেই পলিসিতে সেইভাবেই সিন্স ডে ওয়ান আমরা কাজ করছি। আর অ্যাসোস রেনবো তো সবে এই আমাদের ফোর্থ সিজন। সো এই যে জার্নির সাকসেসটাকে তুমি এখনো পর্যন্ত কিভাবে দেখছো? তোমরা থার্ড ডিভিশন থেকে খেলা শুরু করেছো, এখন তোমরা প্রিমিয়ার ডিভিশন চলে এসছো, এই সাকসেসটাকে কিভাবে দেখছো? দেখো, সাকসেসটা যদি আমি বলি, প্রথম কথা ওটাই বললাম যে আমাদের যে খেলো ইন্ডিয়া প্রোগ্রামগুলো আমরা রান করি, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে যে বাচ্চাগুলো আসে, প্রচুর ছেলেরা আমাদের স্কোয়াডে থাকে। তো তাদের কাছে এটা একটা অ্যাসপিরেশন লেভেল। তো আমরা সবসময় চেয়েছিলাম একটা ক্লাব থাকুক যেখানে আমাদের একাডেমি প্লেয়ার্সদেরকে আমরা খেলাতে পারবো। এই না যে একটা টিম বানালাম, যে এই টিমটাকে আমাকে চ্যাম্পিয়ন করতে হবে বলে এখান থেকে ওখান থেকে নিয়ে টিম বানালাম। আমরা সবসময় প্রেফার করি আমাদের একাডেমির বাচ্চারাই যাতে টিমে সেই প্রেফারেন্সটা পায়। তার জন্য হয়তো জিনিসটা একটু সময় লাগছে, কিন্তু গ্র্যাজুয়াল গ্রোথকে আমরা বিশ্বাস করি। একাডেমির ছেলেগুলো খেলছে এখানে, সেটা প্রচুর একাডেমির ছেলেরা বিভিন্ন আইএসএল টিমে খেলে। সুমিত রাঠি যেরকম একজন, এরকম অনেক প্লেয়ার আই লিগ আইএসএল খেলছে। তো ওই আমাদের গ্রাসরুট ইজ আর ফোকাস, তার জন্যই অ্যাসোস রেনবো। একটা কথা বলো তো, যে আমরা দেখেছি যে ডিএইচএফসি গত 2-3 বছরে কিন্তু রীতিমতো বাংলার ফুটবলে একটা বিপ্লব এনে দিয়েছে। রীতিমতো একেবারে নিচে থেকে শুরু করে আজকে তারা আই লিগে এলিভেট করে গেছে। সো তোমার অ্যাসোস রেনবো টিম নিয়ে শুধুমাত্র সাপ্লাই লাইন তে ডেলিভার করা, নাকি সামগ্রিকভাবে ইউ আর টেকিং অ্যাসোস রেনবো ভেরি সিরিয়াসলি ইন ইন্ডিয়ান ফুটবল মেইন স্ট্রিম? দেখো, আমরা সবাই খেলি জেতার জন্যে, তো সেটা তো বাজে কথা বলে লাভ নেই। তো মেইন স্ট্রিম আমরা আই লিগ বলো, তারপর আইএসএল বলো, সেটাই আমাদের লক্ষ্য। অ্যান্ড যদি বলো এই টিমগুলো, ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান, 3খানা টিম আইএসএলে এখন খেলছে। বাট বাংলার ফুটবলটা এতটাই বড়, সেটা ডিএইচএফসি কিন্তু দেখিয়ে দিয়েছে আমাদের। তো যদি বলো একরকমভাবে আমরা ডিএইচএফসির প্যাটার্নটাকে ফলো করছি, তারা যদি করতে পারে অ্যাসোস রেনবো কেন করতে পারবেন? অ্যাসোস রেনবো যদি করতে পারে তাহলে এখন ইউনাইটেড কলকাতায় এসছে, তারা কেন করতে পারবে না? তো প্রচুর ইউথ এন্টারপ্রেনার্সরা আস্তে আস্তে কিন্তু ফুটবলটা ঢুকছে, ফুটবলের স্ট্রাকচারটাকে ভালো করার চেষ্টা করছে, প্রসেস ড্রিভেন করার চেষ্টা করছে। তো আর খুব শিগগিরই হয়তো আইএসএলে প্রচুর বাংলার টিম খেলবে। এই যে তুমি বললে যে প্রচুর ইয়াং এন্টারপ্রেনিউর লাইক ইউ যারা কলকাতার ফুটবলে ঢুকছে, এটা কি শুধুমাত্র ফুটবলের উন্নতির জন্যই, নাকি এর মধ্যে ওয়েল থট আউট একটা ইনভেস্টমেন্ট আছে যে এটা থেকে রিটার্নও তোমরা দেখতে পাচ্ছ? দেখো, এনি ভেঞ্চার, আজকে আমি সব জায়গায় বলি, স্পোর্টসটাকে কখনো না আমাদেরকে ইন্ডাস্ট্রির বাইরে ধরা উচিত না। আজকে যদি দেখো ভারতের স্পোর্টস যেইভাবে এগিয়ে আসছে,
ই স্পোর্টস বলো, নন ই স্পোর্টস বলো, তো স্পোর্টস ইজ অ্যান ইন্ডাস্ট্রি রাইট না। এটাকে আগে আমাদের বিলিভ করতে হবে। এটাকে না বিলিভ করলে স্পোর্টসটা যে ফ্রিতে হয় এই ভাবনাটা থেকে আমরা যদি না দূরে সরতে পারি তাহলে কিন্তু স্পোর্টসের উন্নতি হবে না। তো নিশ্চয়ই একটা স্ট্রাকচার আগে বানাতে হবে, তার সাথে যে স্পোর্টস থেকে কীভাবে বিজনেস করা যায় সেটা তো একটা পাইপলাইনে আছে, কিন্তু এটা একটু প্রসেস ড্রিভেন, মানে এটা ওই 1 বছর 2 বছর 3 বছরের জার্নি না, ইটস এ লং টার্ম জার্নি। বাট একটা যদি সেটা একবার সেট হয়ে যায়, আমি মনে করি মানে সারা জীবন তোমাকে স্পোর্টস কিন্তু একটা ডিভিডেন্ড দিতে পারে। আচ্ছা, আরে তোমাদের লং টার্ম ভিশনটা কি? শুধুমাত্র তো অ্যাসোস রেনবো দিয়ে তুমি একটা অ্যাসোস রেনবো 3rd ডিভিশন থেকে একটা টিম আজকে প্রিমিয়ার ডিভিশন খেলছে, আমার মনে হয় তা নয়। তোমাদের লং টার্ম ভিশনটা কি আছে? দেখো, লং টার্ম ভিশনটা খুব সিম্পল। আমাদের এই অ্যাসোস রেনবো নিয়ে যদি বলি, অ্যাসোস রেনবোকে আমরা একটা সময় দেখতে চাই যাতে আইএসএল খেলে, তারপরে আর বাংলার টিমটার কোথায় কোথায় খেলতে পারে সেই পদ্ধতিগুলো তো আছে। এই ছাড়া আবার যেটা বললাম, আমরা গ্রাসরুট নিয়ে প্রচুর কাজ করছি। নেক্সট আমাদের স্পোর্টস কলেজ নিয়ে আমাদের প্ল্যান আছে, স্পোর্টস ইউনিভার্সিটি নিয়ে প্ল্যান আছে। আর শুধু স্পোর্টসটা তো স্পোর্টস খেলা নিয়ে না, খেলার বাইরে একটা নন প্লেয়ারেরও প্রচুর কিন্তু আজকে কাজ আছে। এতগুলো প্রাইভেট স্পোর্টস বা প্রাইভেট লিগস যেগুলো চলে এসছে, তো আমরা ওভারঅল স্পোর্টসটাকে একটা ডিভিশন করে লাস্ট 9 বছর ধরে কাজ করছি। আরও হয়তো আমাদের 3-4 বছরের কাজ, খুব শিগগিরই আমরা হয়তো উইল কাম আপ উইথ দ্য স্পোর্টস কলেজ অ্যান্ড দেন ফিউচারে মেবি অ্যান ইউনিভার্সিটি। সো তোমাদের বারাসাতে একাডেমি আছে, সো টেল আস সামথিং অ্যাবাউট ইউর বারাসাত একাডেমি। বারাসাত একাডেমিটা কেমন হচ্ছে, কীরকম তুমি প্লেয়ার্স পাচ্ছ, এটা একটা বোর্ডিং ফরম্যাট, কত বাইরের থেকে বাংলার ছেলেরা আসছে, এটা এবং এর গ্রোথটা কীরকম হচ্ছে, এটা যদি একটু ডিটেলে বলা যায়। দেখো, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে আমরা খেলো ইন্ডিয়া অ্যাক্রেডিটেড অনলি ইন ইস্টার্ন রিজিয়ন ফর ফুটবল। তো প্রচুর স্কাউট করে খেলো ইন্ডিয়া থেকে কিছু বাচ্চারা যারা আমাদের একাডেমিতে আসে, এবার তাদেরকে আমরা ট্রেনিং প্রোভাইড করছি, তাদেরকে ফুডিং, লজিং অ্যান্ড এডুকেশন আমরা প্রোভাইড করছি ইন আর স্কুল। সো আমাদের ওটা একটা এডু স্পোর্টস ক্যাম্পাস অ্যারাউন্ড 30 একর্স ল্যান্ডের ওপর। তো সেখানে তার সাথে আমাদের নন খেলো ইন্ডিয়া বাচ্চাও প্রচুর আসছে। তো কাশ্মীর থেকে বাচ্চারা আসছে, বম্বে থেকে বাচ্চারা আসছে, দিল্লি থেকে বাচ্চারা আসছে, বাংলা থেকে কিছু বাচ্চারা আছে। তো এটা একটা দ্য এনভায়রনমেন্ট দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড, মানে একটা বম্বের বাচ্চাও দেখছে কিন্তু বাংলার ছেলেটা কেমন। তো খুব একটা হেলদি এনভায়রনমেন্ট, ইটস আ কমপ্লিট রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। কিন্তু এটা কমপ্লিট রেসিডেন্সিয়াল প্রোগ্রাম, কারণ স্পোর্টসটাকে খেলতে গেলে আমি একটু ক্রিকেটের এক্সাম্পল দেবো। ক্রিকেটের যেই এমআরএফ একাডেমি বা যে একাডেমিগুলো আমরা জানি, ইটস অল রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। কিন্তু প্লেয়ার তৈরি করতে গেলে ইট হ্যাজ টু বি রেসিডেন্সিয়াল। ওই এলো গেল চলে এলো এইভাবে। ফুটবলের টাটা ফুটবল একাডেমি, টাটা ফুটবল একাডেমি যেটা করেছে পায়োনিয়ার, তো সেরকমই আমরা একটা জায়গা করার চেষ্টা করছি। আর এখানে দেবজিৎ ঘোষ আছে, যে আমাদের ডিরেক্টর অফ ফুটবল, আমাদের বাইরের আরও কোচেসরা আছে। তো এই রেসিডেন্সিয়াল প্রোগ্রামটা থেকে আমরা প্রচুর, এই যে আইএসএলে বললাম প্লেয়াররা খেলছে, আই লিগে বললাম প্লেয়াররা খেলছে, তো এটাই আমাদের ফোকাস। এটাকে নিয়ে আমরা আরও কোথাও এই হাব অ্যান্ড স্পোক মডেলটা, মানে কিছু কিছু ডে একাডেমি আমরা করব আরও। সেই ডে একাডেমি থেকে তাদের লক্ষ্য হবে যে তারা এই রেসিডেন্সিয়াল একাডেমিতে আসুক, যেখানে আমাদের স্কলারশিপ প্রোগ্রামও আছে। তো আমরা প্রত্যেকটা 10টা বাচ্চার পিছু আমরা কিন্তু 2টো বাচ্চাকে স্কলারশিপ প্রোগ্রাম দ্বারা ফ্রি অফ কস্ট আমরা তাদেরকে শেখাই। তো তাদের লক্ষ্যটা হবে যাতে রেসিডেন্সিয়াল একাডেমিতে আসে। সেই রেসিডেন্সিয়াল একাডেমিতে তার লক্ষ্য হবে আমি অ্যাসোস রেনবোর হয়ে খেলবো, তারপরে লক্ষ্য হবে যে ভারতের হয়ে ফুটবল খেলবো। এটা কি খুব, তোমরা কি ইন দ্য লং রান, আমি বলছি সে 2 to 3 years ডাউন দ্য লাইন, তোমরা কি এটাকে ডিসেন্ট্রালাইজ করার কথা ভাবছো? লাইক এই তুমি এই যে মডেলটা বললে, সেই মডেল তোমার উত্তরবঙ্গ থেকে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এখানেও প্রচুর প্রতিভা আছে। তোমরা কি সেখান থেকে কি স্কাউটিং শুরু করার কোনো পরিকল্পনা রয়েছে? আমরা আগে স্কাউটিং করেওছি, আমরা রেগুলার বেসিসে স্কাউটিং করিও, আমরা আরও স্কাউটিং করব। তো আমরা চাইছি যে লোকেরাও অ্যাসোস নামটা বিভিন্ন জায়গায় কাজে লাগাক, কারণ অ্যাসোস আজকের দিনে উই আর পায়োনিয়ার ইন স্পোর্টস ইন দ্য ইস্টার্ন রিজিয়ন। তো আমরা চাই বিভিন্ন জায়গায় যদি এই নামটা দিয়ে বাচ্চাদেরকে আমরা আরও অ্যাট্রাক্ট করে আনতে পারি, মানে সবই কিন্তু প্লেয়ারদের জন্যই করা, তাতে গিয়ে যদি অ্যাসোস কোনোভাবে হেল্প করতে পারে, আমরা আরও ইগার এই স্কাউটিং প্রোগ্রামগুলো আরে করব। আর যাতে লক্ষ্যটা থাকে যে আমাকে এই রেসিডেন্সিয়াল একাডেমিতে কোনোভাবে আমাকে আই হ্যাভ টু বি আ পার্ট। সো সেই এমটা থাকাটা খুব দরকার। আর শুধু যেই বাচ্চাগুলোকে আমরা হান্ট করে এখন আনি, তারা যে শুধু থেকে গেল তা না, এখান থেকে কিন্তু কিছু বাচ্চা আবার বেরিয়ে আবার কিছু বাচ্চা আসে। সো ইউর পজিশন ইন দ্যাট একাডেমি ইজ নট ইন্ডিসপেন্সেবল। টেল মি ওয়ান থিং, যে তোমাদের অ্যাসোস রেনবো যে কলকাতা ফুটবলে প্রিমিয়ার ডিভিশনে এই টিমটা খেলছে, তাতে কি শুধু তোমার একাডেমির ছেলেরাই খেলছে, নাকি তুমি বাইরের থেকেও ছেলে? বাইরের ছেলেরাও খেলতে হয়, বাট মেজরিটি আমরা একাডেমির ছেলেদেরকে সেই প্রেফারেন্সটা দিই। প্রচুর একাডেমির ছেলে আমাদের স্কোয়াডে থাকে যারা হয়তো ফার্স্ট 11-এ বা বেঞ্চেও থাকতে পারে না, যাদের কাছে সেই অপরচুনিটি আছে তাদেরকে আমরা লোয়ার ডিভিশনেও পাঠাই, যাতে তারা বসে না থাকুক, কোনো না কোনো ক্লাবে ফুটবলটা খেলুক। সো যেরমভাবে হোক আমরা সেই অপরচুনিটিটা কিন্তু বাচ্চাদেরকে দিই। টেল মি ওয়ান থিং,
যে এখন কিন্তু এটা ভারতে দেখা যাচ্ছে যে কোনো একাডেমি যখন তৈরি হচ্ছে তাহলে দে আর বেসিক্যালি আইং টু টাইং আপ উইথ সাম ফরেন ক্লাবস ফ্রম ইংল্যান্ড বলো বা পর্তুগাল বলো বা স্পেন বলো। তোমার কি কোনো এরকম ভিশন আছে যে কোনো ফরেন ক্লাবের সঙ্গে যদি আমি টাই আপ করতে পারি? সে স্কুল কলেজের ক্ষেত্রে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, যে অ্যাসোস রেনবো ইজ সেন্ডিং দেয়ার কিডস আর প্লেয়ার্স টু এনি ইউরোপিয়ান ক্লাব যার সঙ্গে আমার টাই আপ আছে, বা তাদের কোচিং ম্যানুয়াল আমি এখানে ফলো করছি। এরকম কি কোনো অনির্বাণ আদিত্যর কি এরকম কোনো পরিকল্পনা আছে? দেখো, যদি মানে আমরা ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে যদি বলি, সবাই ইন্ডিয়ার দিকে চেয়ে থাকে ইন সাম ওয়ে। যদি ওয়ার্ল্ড ফুটবল নিয়ে বলি, আমরা চেয়ে থাকি অন্য দেশে। তো আজকের এখানকার বাচ্চাদেরকে সেই অ্যাসপিরেশন লেভেলটা ক্রিয়েট করতে গেলে তাদেরকে ফ্যান্সি জিনিস বলবো না, তারা সবসময় বেটার ফুটবলটা, বেটার কোচেসদেরকে সবসময় চায়। তো আমাদের নিশ্চয়ই সেই পরিকল্পনা আছে, কিন্তু সেটাও আমি বলবো জাস্ট একটা নেম ট্যাগ নিয়ে এসে কোচিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমরা চাইছি যে এমন একটা ক্লাবের সাথে টাই আপ করি বা এমন কোনো কোচের সাথে টাই আপ করি যারা এখানে থেকে বাচ্চাদেরকে বা কোচেদেরকে সেই ট্রেনিংটা রেগুলার বেসিসে দেবে। কারণ কোচিংটা আমার মনে হয় না অনলাইন হয়, ওটা তোমাকে থেকে বসে ধরেই করাতে হবে। আর সত্যি কথা বলতে আমরা ফুটবলের জায়গাটা এতটাই পিছিয়ে, তো ওই স্পুন ফিট করতে হবে। স্পুন ফিট ফর আ সার্টেন স্টেজ না করলে ফুটবলটার সেই জায়গাটা আমরা দেখতে পাবো না। না, তো এরকম কি কোনো কথাবার্তা চলছে? চলছে এরকম কথাবার্তা চলছে, দ্যাটস ইন্টারেস্টিং। কারণ কলকাতার অনেক ক্লাবস বা অনেক একাডেমি তারাও কিন্তু এখন ইউরোপিয়ান ফুটবলকে একটা অ্যাবসলিউটলি ইউনাইটেড কলকাতা, দেবদূত খুব ভালো কাজ করেছে, ম্যান সিটিকে এখানে এনেছে, ওরা খুব ভালো কাজ করছে। তো আমরাও দেখছি প্রিমিয়ার লিগের কোনো ক্লাব নিয়ে আমাদের কথাবার্তা চলছে। লেটস সি, যেদিন হবে নিশ্চয়ই তোমাকে আগে জানাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা জিনিস বলো তো, এই কলকাতা সিএফএল যে এই তোমাদের মতো ইয়াং অন্ত্রপ্রেনিয়াররা আসছে, এই যে ক্লাব ফরম্যাটে আগে ইস্টবেঙ্গল মোহনবাগান যেভাবে চলতো সেটার সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, অনেক প্রফেশনালিজম এসছে। তোমার কি মনে হয় যে এই তোমাদের মতো অন্ত্রপ্রেনিয়াররা আসার ফলে কলকাতা ফুটবলের একটা সামগ্রিক ডেভেলপমেন্ট হবে, সিএফএল একটু বেটার পর্যায়ে যাবে বা আরও অনেক বেশি কম্পিটিটিভ হবে? দেখো, এই আবার বললাম, এই খেলাধুলোটা একটা লেগে থাকার জিনিস। যারা ইয়াং এন্টারপ্রেনার্সরা আসুক, লেগে থাকতে হবে। মানে খেলাধুলোটা একটা অন্য কিছুর সাথে তুলনা করলে সেটা না। তো এত ইয়াং এন্টারপ্রেনার্সরা এসছে, তুমি যদি দেখো, আবার ডিএইচএফসির কথাটা আমি আবার তুলবো, যেই জায়গাটায় ডিএইচএফসি নিজেদেরকে এত কম টাইমের মধ্যে নিয়ে গেছে, তো সেইটা একটা মানে নিশ্চয়ই আমাদের কাছেও একটা চোখ খুলে দিয়েছে। তো সেই জায়গাটা আমার মনে হয় না খুব শিগগিরই দেখবে ইস্টবেঙ্গল মোহামেডান শুধু না, আরও অনেক ক্লাব ফ্রম বেঙ্গল কিন্তু খেলবে আইএসএল। মানে এই যে ইস্টবেঙ্গল মোহন স্পোর্টিংয়ের যে মনোপলি, এটাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো সেকেন্ড জেনারেশন ক্লাবস কি বেঙ্গলে তৈরি হয়ে গেছে বলে মনে হয়? দেখো, এখন 3টে ক্লাব, আগে একটা ক্লাব ছিল, এখন 3টে ক্লাব। তো আর মনোপলি না, ওটাকে মনোপলিস্টিক বলা যায়। তো এখন মনোপলিস্টিক থেকে আরও ক্লাব ঢুকছে, তো সেই জায়গাটা নিশ্চয়ই আরও চেঞ্জ হবে। কারণ আবার ওটাই বললাম, এই সাপ্লাই লাইনটা যদি তৈরি হয় মানে ইন্ডিয়ার, মানে এখানে তুমি দেখবে মানে ইন্ডিয়ার ছেলেদেরকে দিয়ে হয়তো 11 জনের টিম হয়ে যাবে, তোমাকে বাইরের ছেলে হান্ট করতে হবে না। তো সেই জায়গাটাই আমাদের টার্গেট, আর এটা খুব শিগগিরই হতে চলেছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ অ্যাসোস এবার টার্গেট কি? দেখো, টপ 6-এ শেষ করা, টপ 3 আমাদের গ্রুপে, দেন টপ 6। আমাদের টিম খুব ভালো যারা টিম বলি, ফার্স্ট ম্যাচ ভবানীপুরের সাথে আমরা ড্র করেছি, সেকেন্ড ম্যাচ 4-0 রিয়ানকে আমরা হারালাম, থার্ড ম্যাচ একটু আনলাকি ছিলাম, রেফারি নিয়ে আমার কিছু বক্তব্য ছিল, সেটা বলেছি 1-0। টপ 4-এর মধ্যে বি গ্রুপে অলরেডি ইউ আর দেয়ার। হ্যাঁ, ওটাকে টপ 3 করতে হবে, টপ 3 করতে হবে। আর এসএসসিএন খেলা দেখানো হচ্ছে, যে এসএসসিএন খেলা দেখানো কতটা এনজয় করছো? প্রচণ্ড এনজয় করছি আমি। এসএসসিএন মানে রাহুলদা, তোমাদের বলবো, মানে এটা একটা খুব ভালো জিনিস হচ্ছে। মানে প্রত্যেক প্লেয়ারদের যখন এসএসসিএন বলেছে খেলা দেখাবে, আমরা সবাইকে অ্যাপটা ডাউনলোড করিয়েছি আর কি। কারণ নিজেদের খেলাটা দেখাটা তো খুব ইম্পর্টেন্ট, আমি ভুল ঠিক কোথায় করছি। আর এসএসসিএন আসাতে সত্যি কথা, এই যে রেফারিদের এই মানে এই লেভেল অফ রেফারিং, এইগুলো তো এসএসসিএনই আমাদের দেখাচ্ছে বলেই আমরা সেটাকে নিয়ে আইএফএকে জানাতে পারছি। তো এটা হওয়াটা খুব জরুরি। মানে এসএসসিএন আজকে যেটা করছে, যেইভাবে হাইলাইটসগুলোকে, আর এত কুইক, মানে আজকে খেলা দেখলাম বাই ফিউ আওয়ার্সের মধ্যে হাইলাইটস চলে আসছে, পুরো খেলাটা এত ভালো কভার করছে। মানে বেস্ট উইশেস টু এসএসসিএন, খুব ভালো কাজ হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন, রেফারিং নিয়ে কি একটু মনে কষ্ট আছে মনে হচ্ছে? একটু না, অনেক কষ্ট আছে রেফারিং নিয়ে। বাট সত্যি কথা, আমি যখন জিনিসটাকে পরে ইভ্যালুয়েট করলাম, মানে ওটারও বলছি, পুরো ওই স্ট্রাকচারটাকে একটু আমরা যদি কাজ না করতে পারি, মানে যেখান থেকে রেফারিরা আসছে, রেফারিদের সেই অ্যাওয়ারনেসটাই নেই। মানে আজকে আমি দেখো, শুধু থিওরিটিক্যাল হলাম তা দিয়ে তো কোনো কাজই হয় না, তোমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। মানে রেফারিগুলো এভরি উইক বা এভরিডে কটা ম্যাচ দেখে,
কটা ম্যাচ দেখে শেখে, সেটা তো হয় না, আসলো ওই ম্যাচটা রেফারিং করে তার কাজ শেষ। তো সেই জায়গাটাকেও কীভাবে করা যায়, আমরা আইএফএর সাথেও কথা বলছি। আর রেফারির মান তো খুবই পড়ে গেছে, সেটা শুধু আমরা না, সব টিমেরই একই কমপ্লেন। ইভেন আইএফও সেটা বুঝতে পারছে বলে এখন নতুন রেফারি অ্যাসোসিয়েশনে আমার মনে হয় নতুন বোর্ড ফরমেশন হয়েছে। তো দেখা যাক যদি সেই জায়গাটাকে কিছু বেটার করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।